না। ওকে, তাহলে এবার আসলে আমরা হচ্ছে প্রিজম পড়বো। সবটুকু আজকে পড়বো না, আমরা অল্প একটু দেখবো। প্রিজম বানানো কি এরকম নাকি জানি না কিরকম। বলো প্রিজম দেখছো কে কে? প্রিজম দেখছো কে কে বা দেখো নাই কে কে বলো। কথা বলো, কে কে দেখো কে কে দেখো নাই? দেখি নাই। কেউ দেখো নাই মানে ছবি তো দেখছো নাকি? ছবিও দেখো নাই নাকি? আমি দেখছি। আচ্ছা একটু একটু ধরো এক সেকেন্ড। আচ্ছা তোমাদের তো 9 10 এর প্রিজমের ম্যাথ ছিল না হায়ার ম্যাথে? ছিল। তো প্রিজমটা হচ্ছে তোমরা যদি বাস্তবে দেখে না থাকো, বাস্তবে দেখবা না, বাস্তবে আমিও দেখিনি, সবাই নেট সার্চ করবা, নেট সার্চ করলে প্রিজম দেখবা, গুগলে ঢুকবা বা হচ্ছে ইউটিউবে ঢুকবা। আমি এখন দেখাইতাম মানে পেন লাগছে, দেরি হয়ে যাবে। তো গুগলে ঢুকবা, ঢুকে একটা ছবিটা দেখবা, তারপর হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে দেখবা যে প্রিজম কেমন করে কাজ করে। তা আমরা প্রিজম পড়ার সময় বেসিক্যালি আমরা হচ্ছে একটা ত্রিভুজের মাধ্যমে আমার আমরা প্রিজমটা বাসায় পড়ি। একটা আছে। কার পাশে আছে বুঝি না, কার আমার কাছে আছে? তোমার তোমার কাছে আছে প্রিজম? আচ্ছা ভালো, প্রিজম থাকলে ভালো। সেকেন্ড, আরে ভাই তো মনে করো এটা আমাদের প্রিজম, সাপোজ বেসিক্যালি প্রিজমটা ত্রিভুজের মতো না, আমরা ত্রিভুজটা ত্রিভুজের মানে ত্রিভুজ দিয়ে পড়বো আর কি। তো প্রিজম কি? প্রিজম বেসিক্যালি হচ্ছে আমাদের একটা প্রতিসারক মাধ্যম। বলো প্রিজমের ভেতরটা অবশ্যই কি আমাদের কাঁচ দিয়ে তৈরি হয় না? নিরেট হয় না? নিরেট হয়। তো আলোক রশ্মি যখন হচ্ছে আমাদের প্রিজমের মধ্যে ঢুকবে তখন হচ্ছে সে অবশ্যই দিক পরিবর্তন করবে, তার মানে কি তার মধ্যে আলোক রশ্মি দিক পরিবর্তনের ঘটনা ঘটবে। তাহলে ঘটনাগুলো কেমনে ঘটে ভাই চলো দেখে আসি। তো মনে করো আমাদের এই হচ্ছে অবিলম্ব, অবিলম্বটা কি দেখো 90 ডিগ্রি হইছে, 90 ডিগ্রি হইছে না? 90 ডিগ্রি হইছে না? হইছে 90 ডিগ্রি। এই মনে করো আমাদের কি সরি এটা না, হ্যাঁ এটা আমাদের একটা ওই যে কি বলে বিভেদ তলের অবিলম্ব। এইখানে মনে করো আমরা আরেকটা আঁকলাম, আরেকটা মনে করো এটা 90 ডিগ্রি হইছে, লাগে 90 ডিগ্রি? মোটামুটি। এগুলো মনে করো আমাদের কি বিভেদ তল, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো আমাদের আপতিত রশ্মিটা কেমন হবে। তো আরে আল্লাহ, সেকেন্ড, ঠিক আছে তাহলে মনে করো এই হচ্ছে আমাদের আপতিত রশ্মি, ওকে? এবার বল আপতিত রশ্মি দিক পরিবর্তন অবশ্যই করবে, যেহেতু হচ্ছে ভিতরে গেছে তাহলে অবশ্যই এটা কাছে আসবে, ঠিক কি না? তাহলে আমি আমি এটা ইয়া করি, এটা বাদ দিই, এটা আর একটু আর ডেভিডেট করে আঁকলে আমাদের বুঝতে সুবিধা হবে, এটা বেশি ইয়া করে আঁকছি আমি। এই যে এটা হচ্ছে আমাদের কি আপতিত রশ্মি, এটা আমাদের আপতিত রশ্মি। এইবার দেখো তাহলে এইখান থেকে হচ্ছে সে যখন প্রতিসরিত হবে সে এরকম করে প্রতিসরিত হবে। তো সে হচ্ছে দেখো ইয়াতে আসছে, ওই ওই পাশে যে তলটা ওই তলে আসছে সে অবিলম্বতে ছেদ করছে, এরপর সে বের হয়ে যাবে। তো বের হবে কেমনে? বের হবে আবার সে হচ্ছে এরকম করেই বের হয়ে যাবে আর কি। আমি ইয়া করি আগে, থাকার থেকে না থাকা ভালো। সেকেন্ড দেখো
ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। দেখো এটা আমাদের অবিলম্ব না, এটা অবিলম্ব। তাহলে আমাদের আই কোনটা বলো তো, আই কোনটা? এইটা হচ্ছে আমাদের আই, ঠিক কি না? ঠিক কি না? তো এটাকে আমরা বলবো হচ্ছে I1। এবার আমাদের আমাদের অবিলম্ব আসলো, তো অবিলম্বের কাছে চলে আসছে না, দেখো তো কাছে আসছে না? এটা আমাদের কি? এইটা আমাদের R1, আর এইটা এটা আমাদের R2। কথা বোঝা গেছে? এটা আমরা এটাকে বলি R1, এটাকে বলি R2। আর এই যে বের হয়ে গেছে এটাকে বলা হচ্ছে বিচ্যুত কোণ। এই যে এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে আবার ওই তলে আঘাত করছে, এরপর এই তল দিয়ে কি একদম কি বের হয়ে গেছে। তাহলে আমরা এটাকে বলি বিচ্যুত কোণ, এটা হচ্ছে আমাদের I2। বলে এইটুকু সবাই ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো? ভাইয়া অনেক কি করতেছে? তোমার কথা বুঝিনি। ল্যাগ করতে, ল্যাগ করলে এটা নেটের সমস্যা রে। অন্যদের কি ল্যাগ করতেছে? আপনি আঁকার পর বাকি দুজন ইয়ামিন আর ইরাজ তোমাদেরকে ল্যাগ করতেছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতো? আমার নেট খারাপ। আচ্ছা, তোমাদের নেটের সমস্যা না, কারণ ল্যাগ তো আমার এখানে করতেছে না। সো ল্যাগ করার থাকলে ওটা আসলে মানে আমার এখানে করতো, যদি যদি আসলে ল্যাগ হইতো। ওটা তোমাদের নেটের কারণে হচ্ছে। তোমরা কি বুঝতে পারতেছো না নাকি? বুঝতেছি। আচ্ছা, ছবিটা ছবিটা সবাই দেখছো? ছবিটা দেখছো সবাই? বুঝতে আচ্ছা, আমি এখানে আবার আবার বলতেছি, দেখো এই যে আমাদের প্রিজমটা, প্রিজমের এখানে তল কয়টা বলো তো? কয়টা তল? মনে করো আমাদের এ বি সি প্রিজম, তাহলে আমাদের এ বি একটা তল, এসি একটা তল, ঠিক কি না? মানে হচ্ছে প্রিজমের মধ্যে যদি কোনো আলো প্রবেশ করে, ওই আলোটা কয়টা তল পায় বলো? ওই আলোর সামনে দুইটা তল আসে। প্রথম হচ্ছে আলোটা এই যে I1 কোণ আপতিত হয়, হয়ে এই বিন্দুতে আসে, এরপর সে হচ্ছে বিভেদ তলের মানে অবিলম্বের কাছে সরে আসে, কাছে এসে সে হচ্ছে এই বিন্দু থেকে, আমি এটাকে নাম দিই, মনে করো কি এটাকে বললাম 1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, এটাকে বললাম 4, ঠিক আছে? তো 1 থেকে 2 তে আপতিত হইছে, 2 থেকে 3 তে সে কি প্রতিসরিত হইছে। এবার ওই প্রতিসরিত রশ্মিটা এবি তলের সাপেক্ষে প্রতিসরিত রশ্মি, বাট ওই 2, 3 রশ্মিটাই আবার এসি তলের সাপেক্ষে আপতিত রশ্মি না? বলো তো, এবি তলের সাপেক্ষে 1, 2 কি আপতিত রশ্মি, আবার এবি তলের সাপেক্ষে 2, 3 কি প্রতিসরিত রশ্মি, আবার এ আর সি এসি এসি তলের সাপেক্ষে ওই 2, 3 টা কি আর প্রতিসরিত রশ্মি? উত্তর হচ্ছে না। ওইটা এসি তলের সাপেক্ষে আবার কি নতুন আর একটা আপতিত রশ্মি না? এটা বুঝছো কিনা বলো তোমরা? হ্যাঁ। বুঝছো? দেন হচ্ছে আমাদের এসি তল থেকে আবার কি বাইরে বের হয়ে যাবে, আবার কি আরেকটা রশ্মি বের হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে বিচ্যুত রশ্মি। তাহলে আইটা হচ্ছে কি বিচ্যুত কোণ। এখানে I1 I2 আসলে আপাতন কোণ না, ঠিক আছে? তো বেসিক্যালি আইটা হচ্ছে বিচ্যুতন কোণ, I1 আপাতন কোণ, R1 হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ, R2 হচ্ছে দ্বিতীয় তলে আপাতন কোণ। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে না? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। এবার হচ্ছে খেয়াল করো, একটা কথা আছে, প্রিজমের প্রতিসারক কোণ, ওটা কোনটা ভাইয়া? আমি তার আগে নাম দেই। এটা মনে করো আমাদের n, এইটা মনে করো n প্রাইম, এটা মনে করো n ডাবল প্রাইম, এটা মনে করো n ট্রিপল প্রাইম, ট্রিপল প্রাইম, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, এরা হচ্ছে এ বিন্দুতে মিলিত হইছে, এইটা মনে করো ও বিন্দু, ওকে? তাহলে একটা কথা আছে, ওটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, এটা হচ্ছে এই কোণটা, এ কোণ। এই কোণটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয়, এ কোণকে বলা হয়, আমি লিখে দিচ্ছি খেয়াল করো, প্রিজমের প্রতিসারক কোণ। আমরা এটার মান বের করার চেষ্টা করব। কথা বোঝা গেছে? সবাই বুঝছো? হ্যাঁ। এবার বলো, আমাদের যে আপতিত রশ্মি, বলো আপতিত কোনটা? আমি এখানে লিখে রাখছি সবগুলা, বলো আপতিত কোনটা? I1। আপতিত রশ্মি কোনটা? 1, 2, ঠিক কিনা? 1, 2। 1, 2।
তাহলে বলো প্রথমে বলো প্রতিসরিত 2 কোনটা? প্রতিসরিত কোনটা বলো? প্রতিসরিত 2 3 ঠিক কি না? ওই প্রতিসরিতটাই কি আবার দ্বিতীয় তলের সাপেক্ষে আপতিত না? ওই প্রতিসরিতটাই আবার কি দ্বিতীয় হ্যাঁ। তলের সাপেক্ষে আপতিত ঠিক কি না? দ্বিতীয় তল। এরপর কি বলো কি বিচ্যুত কোনটা বলো? বিচ্যুত কোনটা? 3 4 3 4 ওকে। এবার বলো 1 2 রশ্মিটাকে সামনের দিকে বর্ধিত করা যায়? হ্যাঁ যায়। হ্যাঁ উত্তর হচ্ছে যায়। খেয়াল করো, আমি 1 2 রশ্মিটাকে সামনের দিকে বর্ধিত করলাম, আর 3 4 রশ্মিটাকে 3 4 কে পেছনের দিকে বর্ধিত করা যায়? হ্যাঁ যায়। যাই, পেছনের দিকে বর্ধিত আমি করলাম। এক সেকেন্ড, বলতো তাহলে 1 2 কে সামনের দিকে আমরা এটাকে বলতাম, যেটা সামনের দিকে আমরা বর্ধিত করছি, তাহলে আমরা কি বলতে পারি? আমরা হচ্ছে বেসিক্যালি আমরা এটা বলতে পারি না যে এইটা আমাদের 2 প্রাইম আর এইটা আমাদের 4 প্রাইম বলতে পারি? আমরা বুঝার জন্য বললাম আর কি, বুঝার জন্য। তাহলে বলো এই বিন্দুতে ওই 2 2 প্রাইম আর 3 4 প্রাইম 4 প্রাইম এরা একটা কোণ উৎপন্ন করছে না? হ্যাঁ ওই কোণটাকে বলা হচ্ছে, আমি এখানে একটু আন্ডারলাইন করে রাখি জিনিসটাকে, এটা হচ্ছে এই কোণ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। আর এই যে কোণ, এটাকে বলা হচ্ছে ডেল। এটাকে কি বলা হচ্ছে বলো? এটাকে বলা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে, আমি কোন কালার দিয়ে লিখবো? এই কালার দিয়ে, এই কালার দিয়ে না, লাল কালার দিয়ে লিখি। এটাকে বলা হচ্ছে আমাদের ডেল। কি বলা হচ্ছে বলো? ডেল। ডেল কি জিনিস ভাইয়া? ডেল হচ্ছে বিচ্যুত কোণ। ডেল হচ্ছে কি কোণ? বিচ্যুত কোণ। এখন আমাকে বলো বিচ্যুত কোণ মানে কি? তোমরা ছবি দেখে বলো তো, ছবি দেখে বলো তো বিচ্যুত কোণ মানে কি? ভালো করে খেয়াল করো, আমরা কাকে কাকে প্রথম বর্ধিত কোণ করছিলাম? যে কোণে ভালো করে খেয়াল করো, আমরা কাকে কাকে বর্ধিত করছিলাম? আমরা আপতিত রশ্মিকে বর্ধিত করছিলাম এবং বিচ্যুত রশ্মিকে বর্ধিত করছিলাম। তাহলে ওই দুটো রশ্মি বর্ধিত অংশে মিলিত হয়ে তাদের মধ্যবর্তী কোণের যে পার্থক্য, ওই পার্থক্যটাই আমাদের কি বিচ্যুত কোণ, ঠিক কি না? বলো। আচ্ছা, তাহলে বিচ্যুত কোণ হচ্ছে আমাদের আপতিত রশ্মি এবং বিচ্যুত রশ্মির মধ্যবর্তী কৌণিক পার্থক্য। কথা ক্লিয়ার? আমি আপতিত রশ্মিকে সামনে টানলাম আর বিচ্যুত রশ্মিকে পেছনে টানলাম, টানার পরে তারা এই বিন্দুতে উৎপন্ন হয়ে, এই বিন্দুতে মিলিত হয়ে আমাকে এই কোণটা উৎপন্ন করে দিছে কিনা? উৎপন্ন করে দিছে। তাহলে ওই আপতিত রশ্মি আর বিচ্যুত রশ্মির কৌণিক পার্থক্যটা আমাদের কি কোণ? বিচ্যুত কোণ, ডেল। এটুকু ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ এবার দেখো তো একটা জিনিস, আমরা এই পয়েন্টটাকে খেয়াল করো, এই পয়েন্টটাকে আমরা কি লিখতে পারি? আমি একটু রাবার দিয়ে মুছি এটা, স্মল ইরেজার। আমি এটাকে আর 4 4 প্রাইম লিখলাম, আমি এগুলোকে মুছে দিচ্ছি, এগুলোর কাজ তোমাদের শেষ। আমি 1 2 3 4 এগুলো মুছে দিচ্ছি, কেমন? ঠিক আছে? এখন তো তোমাদেরকে তোমরা বুঝলে বুঝবা, কারণ আমি এখানে লিখে রাখছি। খেয়াল করো, আমি এই পয়েন্টটাকে বললাম ডি বিন্দু। কোনো সমস্যা? এইটাকে বললাম বি বিন্দু আর এইটাকে বললাম সি বিন্দু। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এবার বলো, এবার আমাকে বলো চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি ও সি। খেয়াল করো, এ বি ও সি, এ বি ও সি। বলো একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত? কথা বলো। একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত? তাড়াতাড়ি। এই তোমাদেরকে মাইর দিব, তোমরা এই জিনিসটা জানো না? এই কি রে, 180 প্রোবাইল 180 ডিগ্রি। তাহলে এবার তোমরা খেয়াল করো, এ বি ও সি এই চতুর্ভুজে আমরা লিখতে পারি এ কোণ যোগ ও কোণ সমান সমান 180 ডিগ্রি লিখতে পারি। এটাকে দাও 1 নাম্বার। ঠিক আছে, লিখতে পারি কিনা?
এবার দেখো ত্রিভুজ এটা চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি ও সি, ত্রিভুজ খেয়াল করো ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি ভালো করে খেয়াল করো, ত্রিভুজ বি ও সি মানে কোনটা কোনটা বলো তো? এই যে বি, এই যে ও, এই যে সি, বুঝা গেছে? বলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 80 180। 180 180। তাহলে এখানে আমরা ত্রিভুজ বি ও সি তে কি লিখতে পারি? R1 প্লাস R2 প্লাস ও কোণ, এই ও কোণ মানে কোনটা? এই ও কোণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বি ও সি কোণ, এই ও কোণ মানে অ্যাকচুয়ালি কি বি ও সি কোণ সমান সমান 180 ডিগ্রি, ঠিক কি না? এবার খেয়াল করো একটু, R1 যোগ R2 যোগ, বলো তো আমাকে এই ও কোণ আর এই বি ও সি কোণ একই জিনিস না? হ্যাঁ এখানে আমরা যে ও লিখছি এই ওটা কোন ও? আমরা কি লিখছি এ বি ও সি, তাহলে এই ওটাও কি বি ও সি কোণ কিনা? হ্যাঁ বি ও সি কোণ, তাহলে ওই ও আর আমাদের এই ও কি সেম, তাহলে আমরা লিখতে পারি এখানে ও ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি, এটাকে দাও 2 নাম্বার। ক্লিয়ার? এবার 1 থেকে 2 বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করলে কি পাবো? এ কোণ প্লাস ও কোণ, খেয়াল করো এটা পাইলাম, খেয়াল করো এটা পাইলাম, এই প্লাস ও আর এই প্লাস ওটা মাইনাস হয়ে যাবে, আর এই 180 180 মাইনাস হয়ে যাবে, এগুলো এই পাশে মাইনাস আকারে থাকবে, ওই পাশে গেলে মানে আমাদের জিনিসটা থাকবে হচ্ছে এরকম যে a মাইনাস r1 প্লাস r2 ইকুয়ালস টু 0, সুতরাং আমরা পাবো a ইকুয়ালস টু r1 প্লাস r2, ঠিক কি না? বলো এইটুক বুঝছো তোমরা? হ্যাঁ বুঝছি। কে বুঝো নাই? তাহলে আমি কি বের করছি বলো তো? এই কোণ আমি কি বের করছি? এ কোণ, এ এর পরিচয় কি? কথা বলো কথা বলো, এ এর পরিচয় কি? প্রিজমের প্রতিসরণ কোণ। প্রিজমের প্রতিসরণ কোণ। প্রিজমের প্রতিসারক প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ, তাহলে প্রিজমের প্রতিসারক কোণ ইকুয়ালস টু কি? r1 প্লাস r2, r1 r2 কোণগুলা? r1 r2 কে প্রিজমের ভেতরে উৎপন্ন হওয়া কোণ নাকি প্রিজমের বাইরে উৎপন্ন হওয়া কোণ? ভেতর উৎপন্ন হওয়া ভেতরে, মানে r1 হচ্ছে প্রথম তলের প্রতিসরণ কোণ আর r2 হচ্ছে দ্বিতীয় তলের কি কোণ? প্রতিসরণ কোণ। এই তোমরা ছবিতে তাকাও, কথা মুখস্থ বলবো না, ছবির দিকে তাকাও, বলো i1 কত? i1 কি বলো? i1 ছবির দিকে তাকাও, আপাতন কোণ প্রথম আপাতন তলের প্রথম তলের আপাতন কোণ। r1 কত? r1 কি? প্রথম তলের প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। r2 দ্বিতীয় তলের আপতন কোণ। আপাতন কোণ, আর i2 দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ। দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ অথবা বিচ্যুত কোণ, মানে সরি বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ আর বলবো না, যেহেতু হচ্ছে আমরা এটাকে বিচ্যুতি কোণ বলতেছি, আমরা বিচ্যুতি কোণ বলবো না, মানে বিচ্যুত রাশি বলতে পারি। এটা একটু বিচ্যুত কোণ বলা হয়, বিচ্যুতি কোণ বলা হয়, বিচ্যুতি বিচ্যুত এই কথা, ডেভিয়েশন অ্যাঙ্গেল, ঠিক আছে? ওকে, তাহলে i2 হচ্ছে দ্বিতীয় তলের কি কোণ? প্রতিসরণ কোণ। তাহলে আমাদের প্রিজমের প্রতিসরণ কোণ হচ্ছে প্রিজমের অভ্যন্তরে তৈরি হওয়া ওই দুইটা কোণের যোগফল, একটা হচ্ছে প্রথম তলের প্রতিসরণ কোণ আর একটা হচ্ছে দ্বিতীয় তলের আপাতন কোণ। মনে থাকবে? কথা বল, মনে থাকবে? হ্যাঁ ওকে। এবার তোমরা একটু এখানে খেয়াল করো, তোমরা আমাকে বলো ত্রিভুজ বিডিসি পাইছো? ত্রিভুজ বিডিসি পাইছো? হ্যাঁ এই যে বিডিসি, বলো ত্রিভুজ বিডিসি এর সাপেক্ষে এ ডেল্টা কি কোণ? বহিস্থ কোণ না? হ্যাঁ বলো বহিস্থ কোণ ইকুয়ালস টু কত? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, রাইট? হ্যাঁ তাহলে ত্রিভুজ বিডিসি নিয়ে যদি আমরা কাজ করি, ডেল্টা কি কোণ? বহিস্থ কোণ, তাহলে ডেল্টা ইকুয়ালস টু কি? অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে অন্তস্থ বিপরীত কোণ দ্বয় কোনগুলা? একটা হচ্ছে আমাদের ডি
বিসি কোণ, আর একটা হচ্ছে ডিসিবি কোণ, রাইট? ঠিক কিনা? হ্যাঁ। আমরা ওই ত্রিভুজটাকে বের করে বাইরে আঁকতেছি, কারণ ওখানে আঁকা যাবে না, ওখানে হিজিবিজি হয়ে যাবে। খেয়াল করো, এটা আমাদের কি বি কোণ, এটা আমাদের ডি কোণ, এটা আমাদের সি কোণ, রাইট? আর এইখানে এই যে বাইরে চলে গেছে, এই যে বাইরে চলে গেছে, এইটা হচ্ছে আমাদের কি ডেল্টা, ঠিক কিনা? তাহলে ডেল্টা ইকুয়ালস টু কত? এই কোণ প্লাস এই কোণ না? ডিবিসি কোণ প্লাস ডিসিবি কোণ, সবাই একমত কিনা? হ্যাঁ। একমত। আমরা এটাকে ধরলাম x1, এটাকে ধরলাম x2 মনে করো। তাহলে আমি এখানে লিখলাম x1, এখানে লিখলাম x2, ঠিক আছে? এবার তোমরা একটু প্রিজমটার দিকে তাকাও, তোমরা একটু খেয়াল করো, আমি লালটা দিয়ে দেখাচ্ছি। এইটা যদি I1 হয়, তাহলে এইটাকে আমরা এই দিকে টানলাম, আর এইটাকে আমরা এই দিকে টানলাম, তাহলে বিপরীত কোণ অনুযায়ী এই পুরোটা আমাদের কি কোণ? I1 না? বিপরীত কোণ অনুযায়ী আমাদের এই পুরোটা, একটু ওয়েট, আমি তো একটু ভুল করছি অ্যাকচুয়ালি, I1 এটা না, সরি। এই আমি একটু ভুল করছি, I1 এটা না, হ্যাঁ আমি দেখতেছি I1 এটা না, I2 এটা না, আমি একটু উল্টা আঁকছি, আসলে উল্টা আঁকছি। একটু খেয়াল করো, আমাদের I1 হচ্ছে এইটা, অবিলম্ব তো ওইটা ছিল, এটা তো বিলম্ব না, এটা তো আমাদের বিভেদ তল। এইটা হচ্ছে আমাদের I1, আর এইটা হচ্ছে আমাদের I2, ঠিক আছে? ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, এইটা যদি আমাদের I1 হয়, দেখো আমাদের যদি, কি রে ভাই বাঁকা আসতেছে কেন? এইটা যদি আমাদের অ্যাঙ্গেল I1 হয়, তাহলে এবার খেয়াল করো, আমরা এইটাকেও বাড়াইলাম, আর আমরা এইটাকেও কি বাড়াইলাম, তাহলে বলতো এই পুরাটা কি আমাদের I1 না? এই পুরাটা বলতো, আমাদের এইখান থেকে নিয়ে এই পুরাটা আমাদের I1, তাহলে আমাদের I1 এর মধ্যে কি আছে? I1 এর মধ্যে আমাদের x1 চলে আসছে না? কারণ এইটা x1 না, বলতো এটা x1 কিনা? সরি x1 বলতেছি। খেয়াল করো, আমি একটু এখানে আঁকার চেষ্টা করি, এখানে একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো আমাদের I1 কোনটা বলতো? আমাদের এই যে দেখো, এই যে এইখান থেকে নিয়ে এই পুরোটা আমাদের I1, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ। এই পুরোটা আমাদের কি, দেখো এই যে এখান থেকে নিয়ে এই যে দেখো এখান থেকে নিয়ে এই যে পুরোটা, এই যে পুরোটা, এই পুরোটা তো আমাদের কি I1, মানে হচ্ছে এখান থেকে দেখো আমাদের অ্যাকচুয়ালি এইখান থেকে নিয়ে এই যে বাইরে নিচ পর্যন্ত, তাই না? নিচ পর্যন্ত, ঠিক আছে? উপরের দিকেও গেছে, নিচের দিকেও আসছে। এই কোণটা কত কোণ? এই কোণটা R1 কোণ, কিন্তু মনে আছে? এই কোণটা R1 কোণ। তাহলে আমাদের এই পুরা কোণটা হচ্ছে আমাদের কি কোণ? পুরা কোণটা আমাদের I1 কোণ, পুরা কোণটা আমাদের I1, আর এখানে আছে R1। তাহলে বলতো x1 সমান কত? I1 মাইনাস R1 না? এটাকে বুঝতে পারছি? আবার খেয়াল করো, দেখো আবার খেয়াল করো, এই যে রেখাটাকে টানলাম, আবার এই যে, আচ্ছা আমি অন্য কালো দিয়ে দেখাই, দেখো এই যে রেখাটাকে আমরা পিছনের দিকে টানলাম, এই যে রেখাটাকে আমরা কি, আমরা দেখো এই যে এখান থেকে এই বিভেদ তলটাকে আমরা সামনের দিকে টানলাম, ঠিক আছে? এইটা আমাদের আপাতন কোণ। তাহলে এইবার দেখো, তাহলে বলো এইটাও কি আমাদের I না? এটাও I কোণ না? হ্যাঁ। এবার বলো এইটা কত? এইটা x, আর এইটা R1, তাহলে ওই x আর R1 মিলেই তো আমাদের পুরো আইটা, ঠিক কি না? হ্যাঁ। তাহলে দেখো, তাহলে আমাদের x1, কলম আবার সিলেক্ট হচ্ছে না, আজব বিষয়। তাহলে খেয়াল করো, আমাদের ওই x1 আর ওই R1 এই দুটো মিলে আমরা পাইছি I1, রাইট? তাহলে আমাদের x1 সমান কত? x1 সমান হচ্ছে I1 মাইনাস R1, ঠিক আছে? একই ভাবে x2 সমান সমান I2 মাইনাস R2। বলো কারো বুঝতে সমস্যা হয়েছে? না। বুঝছি?
বুঝছি। তাহলে এখানে x1 এর জায়গায় আমরা লিখবো i1 মাইনাস r1 প্লাস এখানে আমরা লিখবো i2 মাইনাস r2। তাহলে এবার বলো আমরা এখানে হচ্ছে i1 প্লাস i2 লিখতে পারি? পারি। এখানে মাইনাস কমন নিয়ে r1 প্লাস r2 লিখতে পারি? পারি? লিখতে পারি। সুতরাং আমাদের আসলো ডেল সমান সমান i1 প্লাস i2। বলো r1 মাইনাস r2 সমান কত? সরি, এ r1 প্লাস r2 সমান কত? a। এই যে খেয়াল করো, r1 প্লাস r2 সমান কত? a। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কোণ? বিচ্যুতি কোণের সূত্র। এটা কি কোণের সূত্র? বিচ্যুতি কোণ বের করার সূত্র। সূত্র কি আছে? i1 প্লাস i2 মাইনাস a। i1 কি? i1 হচ্ছে প্রথম তলের আপাতন কোণ, i2 দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ, ঠিক কি না? আর a কত? ত্রিভুজের প্রতিসারক কোণ। আর ডেল কত? প্রিজমের বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ কি? বিচ্যুতি কোণ হচ্ছে তোমরাই খেয়াল করো, তোমরাই দেখো বিচ্যুতি কোণ কোনটা। এই যে দেখো, এই বিন্দু থেকে এই একটা রেখা, সরি, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই একটা রেখা, আর হচ্ছে এই বিন্দু থেকে নিচের দিকে এই একটা রেখা, ঠিক কি না? এই দুটো রেখার মধ্যবর্তী এই কোণটাই হচ্ছে আমাদের কি? বিচ্যুতি কোণ। তাহলে বুঝতে পারছো প্রিজমের ব্যবহার গুলা? হ্যাঁ। সবাই বুঝছো? তাহলে আমাকে বলো এ কি জিনিস? হ্যাঁ। এই এ কি জিনিস বলো? এই এ কোনটা? এই এ কোনটা? এইটা। প্রিজমের কোণ কোনটা? উপরের কোণটা। উপরের কোণটাই হচ্ছে প্রিজম কোণ, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিজম কোণ। তাহলে এ হচ্ছে কি? প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসারক কোণ। ডেল কি? বিচ্যুতি কোণ। কোন বিচ্যুতি কোণ? আপাতন কোণ এবং প্রতিসরণ, মানে প্রথম পৃষ্ঠের আপাতন কোণ এবং দ্বিতীয় পৃষ্ঠের প্রতিসরণ কোণ, এদের মধ্যবর্তী কৌণিক দূরত্বটা। ঠিক আছে? i1 কত? প্রথম পৃষ্ঠের আপাতন কোণ। r1 প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ। r2 দ্বিতীয় পৃষ্ঠের আপাতন কোণ। r2 দ্বিতীয় পৃষ্ঠের প্রতিসরণ কোণ। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে তাহলে আমরা কি বের করছি? প্রিজমের প্রতিসরণ কোণ, যে প্রিজমের প্রতিসরণ কোণ বের করছি, আর হচ্ছে আমরা কি বিচ্যুতি কোণটাও কি করছি? বের করছি। সবাই বুঝতে পারছো? কারো কোনো সমস্যা? ওকে, এবার আমাদের একটা গ্রাফ আছে, আমরা একটা গ্রাফটা দেখব। গ্রাফটা হচ্ছে বিচ্যুতি বনাম আপাতন কোণের গ্রাফ। গ্রাফটা কার কার গ্রাফ বললাম? এটা দরকার নাই, বিচ্যুতি বনাম আপাতন। এইভাবে দরকার নাই, আমরা হচ্ছে এটা আঁকতে পারি। আজব তো, তুমি দেখতে পাচ্ছ? দেখো, তা আমরা হচ্ছে এই পাশে আমরা রাখি হচ্ছে বিচ্যুতিকে রাখি, বিচ্যুতিকে রাখি, আর এই পাশে আমরা হচ্ছে আপাতন কোণ আই কে রাখি। ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার? আপাতন কোণ কোনটা? i1 টা অ্যাকচুয়ালি, তাই না? আমাদের মেইনলি প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণ কোনটা? i1 টা, ঠিক কি না? i2 কি আপাতন কোণ? না। আর r2 কি আপাতন কোণ? r2 হচ্ছে দ্বিতীয় তলে আপাতন কোণ, ওটাও বেসিক্যালি মানে পুরোপুরি কোনো আপাতন কোণ না। তাই আপাতন কোণ বলতে আমরা মেইনলি i1 কে বুঝবো। ওকে, তাহলে খেয়াল করো আমাদের, আমার কলম সিলেক্ট হয় না কেন জানি না, আজব বিষয়। দেখো, আমাদের একটা গ্রাফ আছে, গ্রাফটা হচ্ছে দেখতে ইউ আকৃতির। আচ্ছা, ইউ আকৃতির হয় নাই পুরোপুরি অবশ্য, আমি একটু ঠিক করে আঁকার চেষ্টা করি। গ্রাফটা হচ্ছে দেখতে আমাদের এরকম, বুঝা গেছে? গ্রাফটা দেখতে কিরকম? এরকম। তোমরা একটা আমাকে বলবা, আয়ের মান কি কখনো 0 হওয়া পসিবল? না। না। 0 হলে কি আমরা r1 r2 পাবো? আয়ের মান 0 হলে
আয়ের মান 0 হওয়া পসিবল। 0 হওয়া মানে কি বলতো? অবিলম্ব বরাবর আপতিত হওয়া। তো অবিলম্ব বরাবর আপতিত হলে তো অবিলম্ব বরাবরই প্রতিসরিত হবে। এটা কি কোনো বিচ্যুতি ঘটবে? ঘটবে না। না। তাহলে আমরা যদি বিচ্যুতির কথা বলি, আমরা যদি বিচ্যুতি নিয়ে আলোচনা করি, তাহলে আয়ের মান 0 হওয়া পসিবল না। এই কারণে আমাদের এই গ্রাফটা এইখান থেকে শুরু হয়েছে। কেন বলতো? কারণ দেখো, এটাকে যদি আমরা নিচে টেনে আনি, বলো এটাকে যদি আমরা নিচে টানি তাহলে কি পাবো? তাহলে আমরা একটা পয়েন্ট পাবো না? একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টটা। তার মানে কি বলতো? এটা কি 0? এখানে তো আমরা আয়ের একটা ভ্যালু পাবো। বলতো আয়ের ভ্যালুটা কি 0 নাকি কোন একটা মান আছে? মানা মান মান আছে। আছে। তাহলে আয়ের একদম লোয়েস্ট একটা ভ্যালুর জন্য আমরা কি পাইছি? একটা বিচ্যুতি কোণ পাইছি, ঠিক কি না? ওকে, তাহলে আমরা বিচ্যুতি কোণটা সবসময় কি হবে? বিচ্যুতি কোণ পাওয়ার জন্য আমাদের অবশ্যই কি পাইতে হবে? আমাদের আপাতন কোণ পাইতে হবে। ওকে, এইটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার তোমরা বলো, আপাতন কোণ যত বাড়ে প্রথম দিকে আপাতন কোণ যত বাড়ে বিচ্যুতি কোণ বাড়ে না কমে? কমে। তোমরা খেয়াল করো, এইখানে বিচ্যুতি ছিল এই পয়েন্টে, ঠিক কি না? এই বিন্দুতে যখন এই বিন্দুতে এক্স ছিল এখানে, দেখো তাহলে এইখান থেকে এই যে এটা এই বিন্দু, আর এইটা খেয়াল করো, এইটা আমাদের এই বিন্দু, ঠিক কি না? বলো আপাতন কোণ বাড়ছে না কমছে? কমছে। বাড়ছে। আপাতন কোণ বাড়ছে। আবার এটা আমাদের কোন বিন্দুটা বলো তো? এটা আমাদের এই বিন্দুটা না? এই বিন্দুটা না? এবার বলো বিচ্যুতি বাড়ছে না কমছে? বলো বিচ্যুতি বাড়ছে না কমছে? বলো, কে কিছু বলো না। কমছে। কমছে। এই গ্রাফটা দুইটা ভাগে বিভক্ত। প্রথম ভাগ খেয়াল করো, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, ঠিক আছে? ফার্স্ট হাফের ক্ষেত্রে আমাদের আয় যত বাড়বে আমাদের ডেল তত কমবে, রাইট? এরপর আয়ের মান বাড়তে 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 এমন একটা পজিশনে আসবে যেইখানে ডেলের মান সর্বনিম্ন, ঠিক কি না? বলতো ওই পজিশনের পরে ডেলের মান আবার বাড়ছে না, ঠিক কি না? আমি এই পজিশন থেকে আমি যদি আরেকটু ডানে যাই, ওই পজিশন থেকে যদি আরেকটু ডানে যাই, বলতো আরেকটু ডানে গেলে ডেলের মান আবার বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। তাহলে প্রথমে আমাদের আয় বাড়লে কি করছে? প্রথমে আমাদের আয় বাড়লে ডেল কমছে। এরপর এমন একটা পজিশনে আসছে যে পজিশনে ডেলের মান সর্বনিম্ন, ওইটাকে বলা হচ্ছে ডেল মিনিমাম। এটাকে বাংলাতে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। কি বলা হয়? কি বলা হয় বলো? ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম। এই ডেল এম পার করার পরে কি হয়েছে বলতো? এই ডেল এম পার করার পরে সেকেন্ড হাফে গিয়ে যদি আয় বাড়ে তখন আমাদের ডেলও কি বাড়ে। কথা বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? কোনো এই যে মানে কি কোনো কনফিউশন আছে? হচ্ছে এখন আমাদের কাজ আমরা এই ডেল এম এর মানটা বের করব। ক্লিয়ার? আমরা এই ডেল এম এর মানটা বের করব। তো ভাইয়া ডেল এম এর মানটা বের করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা ডেল এমটা কোন বিন্দুতে পাচ্ছি বলো তো? ডেল এমটা আমরা এই বিন্দুতে পাচ্ছি না? এই বিন্দুতে পাচ্ছি। তাহলে এখানে আমরা টেনে লিখছিলাম, এটা কি হবে বলো তো? এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে যেটা পাবো এটা আমাদের ডেল এম। ঠিক আছে? ঠিক আছে? মাথায় রাখার বিষয় মনে রাখার বিষয় এই ডেল এম যে পয়েন্টে পাবো, ওই ডেল এম এর জন্য মানে মিনিমাম যে ডেভিয়েশন অ্যাঙ্গেলটা, ন্যূনতম বিচ্যুতি কোণ যেটা, ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য আমাদের I1 সমান সমান I2 হয়। এটা একটা পরীক্ষালব্ধ জিনিস। বুঝা গেছে? কিটা ভাই কি হলো? এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা আমাদের দেখো এই পয়েন্টে আমরা কি পাইছি? ন্যূনতম বিচ্যুতি কোণটা পাইছি। এই পয়েন্টে আমাদের কি হয়েছে? ডেলের মানটা সর্বনিম্ন হয়েছে। এই পয়েন্টে কি হয়েছে? ডেলের মানটা সর্বনিম্ন হয়েছে। তাহলে যে পয়েন্টে ডেলের মানটা সর্বনিম্ন হয়েছে ওইটাকে আমরা বলতেছি কি? ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম। এই ডেল এম এর জন্য আমাদের I1 আর I2 কি হয়? কি হয় বলো? সমান হয়। আমাদের I1 আর I2 কি হয়? সমান হয়। কথা বোঝা গেছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমাকে বলো, আমরা কি দেখলাম? আমরা বিচ্যুতি বনাম আপাতন কোণের গ্রাফ দেখলাম, ঠিক কি না?
এবার তোমরা ব্যাখ্যা করো, যে কোনো একজন বলো বিচ্যুতি বনাম আপাতন কোণ, এই গ্রাফটাকে ব্যাখ্যা করো, এই গ্রাফটার আচরণ কিরকম, এই গ্রাফটা দেখতে কিরকম, এটা কি কি হয় বলো। আচ্ছা আগে আমাকে এটা বলো, বিচ্যুতি বনাম আপাতন কোণের গ্রাফে এক্স অক্ষে কোনটা বসছে, ওয়াই অক্ষে কোনটা বসছে? এক্স অক্ষে আপাতন কোণ, ওয়াই অক্ষে বিচ্যুতি কোণ। ওয়াই অক্ষে বিচ্যুতি কোণ। এক্স অক্ষ স্বাধীন অক্ষ না ওয়াই অক্ষ স্বাধীন অক্ষ? এক্স অক্ষ স্বাধীন। তাহলে এক্স অক্ষে কোনটা বসছে, আপাতন কোণ বসছে, তাহলে আপাতন কোণ স্বাধীন নাকি বিচ্যুতি কোণ স্বাধীন? আপতন কোণ। আপতন কোণ। আপাতন কোণ স্বাধীন, এটা তো তোমরা বুঝতে পারছো তাই না? কারণ বিচ্যুতি কোণ ডিপেন্ড করে কার উপরে বলো তো? তোমাদের আপতন বিচ্যুতি কোণ। কোণের ইকুয়েশন মনে আছে? হ্যাঁ, I1 + I2 - A। দেখো আমরা বিচ্যুতি কোণ পাইছিলাম, উপরে একটু উপরে যাও, এই যে আমরা বিচ্যুতি কোণ পাইছিলাম I1 + I2 - A, তাহলে বলো বিচ্যুতি কোণটা আপাতন কোণের উপর ডিপেন্ড করে না করে না? করে। ডিপেন্ড করে। তাহলে আপাতন কোণ হচ্ছে স্বাধীন আর বিচ্যুতি কোণ কি অধীন জিনিস। তাহলে আমাদের আপাতন কোণ, বিচ্যুতি কোণ এবং আপাতন কোণ যেই গ্রাফটা আমাদেরকে দিচ্ছে, ওই গ্রাফটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আমরা আপাতন কোণের মান যত বাড়াইছি বিচ্যুতি কোণ তত কমছে, ঠিক কি না? কমতে 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 এক পর্যায়ে আমাদের বিচ্যুতি কোণের মান কি হইছে, জিরো হইছে জিরো। নাকি? না। জিরো হয় নাই। বিচ্যুতি কোণের মান জিরো হওয়া পসিবল? এটা মাথায় রাখবা। আমাদের আয়ের মানও জিরো হওয়া পসিবল না, আমাদের ডেল এর মানও জিরো হওয়া পসিবল না, ঠিক কি না? হ্যাঁ। কেন বলো তো, কে বলতে পারবা বলো? ডেল এর মান জিরো যদি হয় তাহলে ডেল মানে বিচ্যুতি কোণ ভাই, ডেল এর মান জিরো মানে বুঝাইলো বিচ্যুতি কোণ নাই। তো বিচ্যুতি কোণ কখন আমরা পাবো? বিচ্যুতি কোণ পাবো যখন প্রিজমে একটা রশ্মি আপতিত হবে, আর প্রিজমে একটা রশ্মি আপতিত হইলে বিচ্যুতি কোণ পাবো না এমনটা হইতে পারে না, রাইট? যদি আমাদের I1 I2 জিরো হয় তাহলে -A হয়ে যাবে, এটা তো পসিবল না। তার মানে বিচ্যুতি কোণ আমরা কি পাবোই। তাহলে আমাদের আপাতন কোণ যেরকম জিরো হইতে পারবে না, বিচ্যুতি কোণ কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তাহলে বিচ্যুতি কোণ বনাম আপাতন কোণের যে গ্রাফটা, ওই গ্রাফের ক্ষেত্রে আমরা যত আপাতন কোণকে বাড়াবো আমাদের বিচ্যুতি কোণ তত কমবে। কমতে 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 কি হবে লাস্টে বলো তো? একটা লোয়েস্ট পয়েন্টে আসবে, ঠিক কি না? এই যে আসলো, একটা লোয়েস্ট পয়েন্টে আসবে, ওই পয়েন্টে যে ডেল এর মান ওইটাকে বলা হয় ডেল এম বা ন্যূনতম বিচ্যুতি কোণ। ওই ন্যূনতম বিচ্যুতি কোণ যে পয়েন্টে, ওই পয়েন্টের জন্য কি হবে? I1 = I2 হবে। ক্লিয়ার? হ্যাঁ। কারো কোনো কোশ্চেন? না। না। এবার আপাতন কোণ বাড়াইতে বাড়াইতে বিচ্যুতি কোণ কমলো, কমার পরে একটা নির্দিষ্ট মুহূর্ত পর্যন্ত কমবে, এরপর ঠাস করে কি হবে? আপাতন কোণ বাড়ালে বিচ্যুতি কোণও কি হবে? বাড়বে। তোমরাই খেয়াল করো, আবার ফিক্সড হয়ে গেছে আমার কলম, এই সফটওয়্যারটা খুব বেশি ডিস্টার্ব করে। দেখো তোমরাই দেখো এখানে কিন্তু কমতেছিল, ঠিক কি না? কমতেছিল, এরপরে এই পয়েন্টে যে আসলো, এই পয়েন্ট পার হওয়ার পরে কি বলতো, গ্রাফটা উপরের দিকে উঠতেছে না? হ্যাঁ। দেখো বাড়তেছে। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণটা যে পয়েন্টে হবে, ওই পয়েন্টের পরে ন্যূনতম বিচ্যুতি কোণের পরে আপাতন কোণ যত বাড়াবো বিচ্যুতি কোণ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলছিলাম এখানে, আমাদের বিচ্যুতি কোণের ক্ষেত্রে I1 = I2 হবে। ক্লিয়ার? এবার খেয়াল করো, বলো প্রিজমের ক্ষেত্রে মাধ্যম কয়টা দেখছি আমরা, বলো তোমরা একটু বলো। দেখো খেয়াল করো, এইটা হচ্ছে μ1, এইটা হচ্ছে μ2, এইটা আবার μ1, ঠিক কি না? ঠিক কি না? এবার আসো আমরা স্নেলের সূত্র ইউজ করি, স্নেলের সূত্র ইউজ করে আসো। তাহলে কি লিখবো বলো? μ1 গুণ sin I1 = μ2 গুণ sin R1, ঠিক কি না? কোনো কনফিউশন আছে? না। তাহলে μ1/μ2 = sin R1 / sin R1/I1। এটা কোন তলে? এটা প্রথম তলে, তাই না? এবার আমরা যদি এবার দ্বিতীয় তলে অ্যাপ্লাই করি, এটাকে দাও 1। এবার যদি আমরা দ্বিতীয় তলে অ্যাপ্লাই করি তাহলে μ2 গুণ, তোমরা ছবি দেখো, তোমরা নিজেরা খাতায় আঁকছো, তোমরা ছবি দেখো, R2 = μ1 গুণ sin I2। কথা ঠিক আছে আমার না ভুল লিখছি? বলো ঠিক আছে। তাহলে এরপর আমরা লিখতে পারবো কত? এরপর আমরা আবার μ1/μ2 লিখলাম। তাহলে μ1/μ2 বলো কত লিখবো? sin R2
ডিভাইডেড বাই সাইন R1, ঠিক কিনা? এটা কোন তলে? এটা দ্বিতীয় তলে, রাইট? ঠিক আছে। এবার তোমরাই বলো, তোমরা দেখো এইটাও μ1/μ2, এইটাও μ1/μ2, তাহলে আমরা 1 আর 2 থেকে কি আমরা এটা লিখতে পারি? আমরা ডান পক্ষ থেকে সমান লিখতে পারি না? sin R1 ডিভাইডেড বাই sin I1 ইকুয়ালস টু sin R2 ডিভাইডেড বাই sin I2। বলো I2 লিখতে পারি? R2 না, সরি, I2 বলো লিখতে পারি কিনা? এবার বলো, যেহেতু আমাদের I1 সমান সমান I2, তাহলে আমরা এই 1টাকে পরিবর্তন করে I2 লিখতে পারি না? I2 লিখলে এই sin I2 কাটাকাটি যায় না? কাটাকাটি গেলে এখানে থাকে sin R1 সমান সমান sin R2, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? R1 সমান সমান R2 পাইলাম না? আচ্ছা বলো, আমাকে এখন বলো, এই R1 সমান সমান R2 কি সবসময় পাবো? না, কখন পাবো? আমরা কখন পাবো এটা? বিচ্যুতি কোণ ন্যূনতম হলে। ন্যূনতম বিচ্যুতি হলে আমরা পাবো। তোমরা কি বলো, স্ক্রিনে কি ব্রাইটনেস এখন বাড়ছে আরো? সেমই লাগতেছে না? আচ্ছা তাহলে আমি বুঝতে পারি, তোমরা তো বুঝতে পারো না। আচ্ছা তাহলে মাথায় রাখবা, এই R1 সমান সমান R2 এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা কোন জিনিসটা ইউজ করছি বলো? এই R1 সমান সমান R2 প্রমাণ করার জন্য আমরা I1 সমান সমান I2 ইউজ করছি না? আর I1 সমান সমান I2 কখন হবে? যখন আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ হবে, ঠিক কি না? তাহলে এই R1 সমান সমান R2 কিংবা I1 সমান সমান I2 কি সবসময় হবে? সবসময় হবে না। কখন হবে? বিচ্যুতি কোণ ন্যূনতম হইলে আমাদের এটা হবে। ঠিক আছে, তাহলে আমাকে একটু তাহলে বলো যে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে কি হবে? ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে আমাদের পাইলাম আমরা I1 সমান সমান I2 হবে, আমরা প্রমাণ করে বের করলাম R1 সমান সমান R2 হবে। এইটুক পর্যন্ত কোনো কনফিউশন আছে? না, নাই। এবার বলো ডেল সমান সমান কত? I1 প্লাস I2 মাইনাস A। বলো I1 I2 সেম না? I1 I2 সেম কি না? সেম। তাহলে আমরা লিখতে পারি ডেল এর পরিবর্তে আমরা লিখলাম ডেল M, এখানে আমরা লিখলাম I প্লাস I। কেন ভাই এটা লিখলাম? কারণ I1 সমান সমান I2, আমরা এইটাকে একসাথে লিখলাম I, লিখতে পারি তো? মাইনাস A। তাহলে আমরা পাইলাম ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল M সমান 2I মাইনাস A। মনে থাকবে? তোমরা বুঝছো আমি কি করছি বুঝতে পারছো? বলো কি করছি? ডেল এম এর সূত্রটা বের করছে কোত্থেকে? আমরা এইখান থেকে। তাহলে এখানে কি করছি আমরা? I1 সমান সমান I2 সমান সমান I ধরছি, ঠিক কি না? এই যে I1 সমান সমান I2 সমান সমান I ধরে আমরা ডেল এম এর সূত্রটা পাইছি। তাহলে ডেল এম এর সূত্রটা একটু নোট ডাউন করো, লিখে রাখো। এবার আমাকে বলো প্রিজম কোণের সূত্র কি ছিল? R1 প্লাস R2। প্রিজম কোণ আমাদের ছিল A ইকুয়ালস টু R1 প্লাস R2। আমরা এই R1 সমান সমান R2 সমান সমান আমরা লিখলাম R, তাহলে আমরা লিখতে পারি না 2R? তাহলে আমরা লিখতে পারি R ইকুয়ালস টু A/2, লিখতে পারি? লিখতে পারি। এবার আসো আসল কাহিনীতে। তাহলে এটা লিখতে পারি, এটা গোলা করে রাখলাম। এবার আসো μ1 গুণ sin I1। এবার আমরা কি বের করবো ভাইয়া? এবার আমরা প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করব। প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করা মানে কি বলতো? 1 μ2 বের করো না? হ্যাঁ। প্রিজমের প্রতিসরণাঙ্ক মানে কি? বাইরের মাধ্যমের সাপেক্ষে প্রিজমের মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক কিনা? আমরা ধরে নিয়েছিলাম বাইরের মাধ্যম কত, দেখো বাইরের মাধ্যম কত ধরছি? 1 ধরছি, আর ভেতরের মাধ্যম 2 ধরছি। তাহলে আমাদের এখন টার্গেট কি?
প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করা মানে 1 মিউ 2 বের করা। তাহলে বল আমরা কি লিখবো, মিউ 1 গুণ sin i1 সমান সমান মিউ 2 গুণ sin i2, এই2 সরি i2 না r2, ঠিক আছে, r2 না সরি r1, ঠিক আছে। হ্যাঁ। ওকে, এবার তাহলে বলো আমাদের টার্গেট আমরা কি তাহলে এরপর কি লিখবো আমরা, এরপর মনে করো লিখলাম মিউ 2 বাই মিউ 1, আমাদের টার্গেট কি 1 মিউ 2 বের করা, এই জন্য আমরা মিউ 2 কে উপরে রাখলাম। তাহলে মিউ 2 কে উপরে রাখলে কি হবে, sin i1 ডিভাইডেড বাই sin r1 হবে না? বলো, ন্যূনতম বিচ্যুতি হলে, ন্যূনতম বিচ্যুতি কোণ হলে i1 মানে কি i না, আর r1 মানে কি r না? হ্যাঁ। তাহলে আমাকে বলো এই 1 মিউ 2 মানে কি, মিউ 2 বাই মিউ 1 মানে কি 1 মিউ 2, ঠিক কি না? 1 মিউ 2 সমান সমান বলো উপরে কি লিখবো, উপরে কি লিখবো বলো sin, এবার একটু এখানে তাকাও তো, এখানে তাকাও তো, এখানে বলো i ইকুয়াল টু কি লেখা যায়, i ইকুয়াল টু লেখা যায় a প্লাস ডেল m বাই 2 লেখা যায়, হ্যাঁ। লেখা যায় না? যাই, তাহলে আমরা এখানে লিখলাম যে sin আমাদের a প্লাস ডেল m ডিভাইডেড বাই 2, সরি a প্লাস ডেল m ডিভাইডেড বাই আমাদের 2, আর আমরা নিচে লিখলাম sin r, আমরা জানি দেখো এই যে দেখো আর এই যে দেখো sin r মানে কত, sin a বাই 2, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিজমের এই যে কি বলে এটাকে, এই যে প্রিজমের প্রতিসরণাঙ্কের সূত্র, মনে থাকবে? বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা বলো তাহলে এই মিউ 2 টা তাহলে আমরা কি বের করছি, এই আমরা এখানে বের করছি অ্যাকচুয়ালি বাইরের মাধ্যমের সাপেক্ষে, তোমরা একটু লিখে রাখো বাইরের, এই জুম তো আনলিমিটেড করে দিছে রে, দেখো এই যে মিটিং তো কাটা না আমাদের, বাইরের মাধ্যমের সাপেক্ষে প্রিজমের মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখে রাখো, বাইরের মাধ্যমের সাপেক্ষে প্রিজমের মাধ্যমের প্রতিসরণাঙ্ক, বুঝতে পারছো সবাই? এখন কথা হচ্ছে ভাইয়া যদি ন্যূনতম বিচ্যুতি না দেয়, যদি ন্যূনতম বিচ্যুতি তো সবসময় হবে না তাই না, ন্যূনতম বিচ্যুতি সবসময় হবে, সবসময় হবে না, একটা বিশেষ কেসে হবে তাই না, তো ন্যূনতম বিচ্যুতি না হলে কি আমরা প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করতে পারবো না, বলো তো? উত্তর হচ্ছে পারবো। কেমনে পারবো, ন্যূনতম বিচ্যুতি ছাড়া প্রিজমের প্রতিসরণাঙ্ক কত, এই যে দেখো তোমার দিকে তাকায় আছে, দেখছো দেখছো, এই যে দেখো আমি এখান থেকে লিখতে পারি, দেখো আমি ন্যূনতম বিচ্যুতি ছাড়া প্রিজমের প্রতিসরণাঙ্ক কি লিখতে পারি, sin i1 বাই sin r1 ও লিখতে পারি, sin i2 বাই কই গেল এটা, এখানে এটা লিখছি, এখানে এই যে এখানে এখানে আমি একটু ভুল লিখছি, আমি এটা ঠিক করে দিচ্ছি, তোমরা আমাকে বলো নাই কেন, এখানে একটু ভুল লিখছি, তো এটা তো হচ্ছে r2 i2 হবে না, এটা r2 i2 হবে তো, তাহলে দেখো আমরা এর মাধ্যমে বের করতে পারি কিনা বলো, আমাদের মূল জিনিস কোনটা, আমাদের মূল জিনিস হচ্ছে এইটা না, বলতো? আবার আমরা এটাও লিখতে পারি, আমরা পরবর্তীটাও লিখতে পারি যে মিউ 2 গুণ sin r2 ইকুয়ালস টু মিউ 1 গুণ sin i2, ঠিক কি না? এবার মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1 ইকুয়ালস টু sin i2 ডিভাইডেড বাই sin r2, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইখান থেকেও প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করতে পারি, দেখো আমরা হচ্ছে এই সূত্র দিয়েও প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করতে পারি, মানে sin i1 বাই r1 দিয়ে, sin i1 বাই sin r1 দিয়ে, আবার আমরা sin i2 বাই sin r2 দিয়েও প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করতে পারি, পারি কিনা? পারি কিনা? কিন্তু যদি আমাদেরকে ন্যূনতম বিচ্যুতি কোণ দিয়ে দেয় তখন আমরা কি করছি, তখন আমরা সিম্পলি i1 এর পরিবর্তে লিখছি, আমি এই কালি না আমি আরেকটা কালি ইউজ করি, তখন আমরা i1 এর পরিবর্তে লিখছি i, r1 এর পরিবর্তে লিখছি কি r, আর i এবং r এর কি বসাইছি, সূত্র বসাইছি, কোনটা ভাইয়া বসাইছি, এই যে এটা হচ্ছে r এর সূত্র বসাইছি, এটা হচ্ছে আমাদের কি এইখান থেকে আমাদের i এর সূত্রটা বসাইছি, তাহলে বোঝা গেছে কি করলাম, সবাই বুঝছো?
তাহলে আসলে আমরা একবার সামারি করি সবকিছুকে। বলো এ কি জিনিস? প্রিজমের প্রতিসরণাঙ্ক। প্রিজম। প্রিজম কোণ। এ হচ্ছে কি কোণ? প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসরক কোণ। বলো I1 কি জিনিস? প্রথম তলের সাপেক্ষে আপতন কোণ। I2 কি জিনিস? দ্বিতীয় তলের সাপেক্ষে প্রতিসরণ কোণ। R1 কি জিনিস? প্রথম তলের প্রতিসরণ কোণ। R2 কি জিনিস? দ্বিতীয় তলের সাপেক্ষে আপতন কোণ। আচ্ছা, আমাকে বলো আমি যে লিখলাম 1 মিউ 2, এইটা অ্যাকচুয়ালি মিউ না? কারণ এক হ্যাঁ। নম্বর মাধ্যম কি? বায়ু। হ্যাঁ তাহলে 1 মিউ 2 মানে মিউ 2 বাই মিউ 1। তাহলে মিউ 2 কে আমরা লিখলাম মিউ, আর মিউ 1 কত? 1। তাহলে মিউ মানে কি অ্যাকচুয়ালি 1 মিউ 2 না? সো তোমাদের বইয়ে দেখবা শুধুমাত্র মিউ দেওয়া, তো তোমরা তো মনে করবা কি রে বইয়ে তো মিউ দেওয়া, মিউ মানে তো শুধুমাত্র পরম প্রতিসরণাঙ্ক, ভাইয়া তো করেছে একটার সাপেক্ষে আরেকটা। কিন্তু বলো তো আলটিমেটলি একটার সাপেক্ষে আরেকটা পড়াইলেও ওই একটার সাপেক্ষে আরেকটা যেটা সাপেক্ষে বলছো এটা কি বায়ু মাধ্যম না? বায়ু। বায়ু মাধ্যম। তো বলা না বলে এক কথা। আচ্ছা, এবার বলো তাহলে আমাকে প্রিজম কোণ এ সমান সমান কত? R1 প্লাস R2। বিচ্যুতি কোণ ডেল মানে কি? আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যবর্তী কৌণিক পার্থক্য, এটার মান কত? I1 প্লাস I2 মাইনাস A, ঠিক কি না? হ্যাঁ। বলো ন্যূনতম বিচ্যুতিতে আমরা কি কি পাইছিলাম? আমরা পাইছিলাম I1 সমান সমান I2, R1 সমান সমান R2। আমরা এটাকে I ধরছিলাম, এটাকে আবার R ধরছিলাম। দেন আমরা এইখানে আমরা পাইছিলাম কি? আমাদের ডেল M সমান সমান কত পাইছিলাম বলো তো? 2I মাইনাস A, ঠিক কি না? আবার এখানে পাইছিলাম কত? এখানে আমরা পাইছিলাম A সমান সমান কত পাইছিলাম? 2R, ঠিক কি না? দেন আমরা এইখান থেকে পাইছিলাম যে হচ্ছে I মানে কত? A প্লাস ডেল M বাই 2, রাইট? রাইট। আর আমরা এইখান থেকে পাইছিলাম R মানে কত? A বাই 2, ঠিক কি না? এবার একটু আমাকে বলো তো এই সূত্র খেয়াল করো, ডেল M ইকুয়ালস টু 2I মাইনাস A। এখান থেকে আমরা এটা লিখতে পারি না? A ইকুয়ালস টু 2I মাইনাস ডেল M। লিখতে পারি? লিখতে পারি। তাহলে এটা কোন এ? প্রিজমের প্রতিসরণ কোণ। তাহলে আমাকে বলো ন্যূনতম বিচ্যুতির জন্য প্রিজমের প্রতিসরণ কোণ কত হবে? 2i মাইনাস ডেল m। নিজের ন্যূনতম বিচ্যুতির জন্য প্রিজমের প্রতিসরণ কোণ 2I মাইনাস ডেল M ও হইতে পারে, আবার শুধুমাত্র 2R ও হইতে পারে, ঠিক কি না? হ্যাঁ। বলো তো দুইটাই হইতে পারে না? দেখো হ্যাঁ। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, আবার আটকাইছে কি মানে ফালতু, মানে বাজিতে ভাঙিয়ে দিতে করে ফালতু। দেখো এই যে A সমান সমান R1 প্লাস R2, এখান থেকে আমরা পাবো 2R, আর ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস A, এখান থেকে আমরা পাবো 2I মাইনাস ডেল M, ঠিক কি না? ওকে, তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য আমাদের প্রথম তলের আপাতন কোণ এবং দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ মানে বিচ্যুত কোণ সবগুলো কি I ধরে নি, আর আমরা R1 R2 কে কি ধরে নি? R ধরে নি। তাহলে আমরা ওভারঅল পাই কি? I সমান সমান A প্লাস ডেল M বাই 2 পাই, A প্লাস ডেল M বাই 2 হচ্ছে আমরা পাই, আর R সমান সমান আমরা A বাই 2 পাই, ঠিক কি না? এরপর আমরা কি পাই? এবার আমরা পাই হচ্ছে প্রিজমের কি প্রতিসরণাঙ্ক কত পাই বলো? sin A প্লাস ডেল M বাই 2 ডিভাইডেড বাই sin a বাই 2। sin A বাই 2, ঠিক আছে? মনে থাকবে? আর যদি ন্যূনতম বিচ্যুতি না হয় তাহলে প্রিজম কোণ কত হবে? সরি, প্রিজমের প্রতিসরণাঙ্ক কত হবে? প্রিজমের প্রতিসরণাঙ্ক ন্যূনতম বিচ্যুতি কোণ না হইলে sin r বাই sin I1, এই sin I1 বাই sin R1 অথবা কি sin I2 বাই sin R2, ঠিক কি না? এখন আমাকে বলো আমি কি এই জিনিসটা মুখস্থ করব নাকি স্নেলের সূত্র অ্যাপ্লাই করব? বলো কোনটা? স্নেলের সূত্র। মুখস্থ করলে ভুলে যাব, উপরে I1 না R1, I2 না R2, ঠিক না? মুখস্থ করলে কি হবে? ভুলে যাবো। আমি মুখস্থ করব না, আমরা হচ্ছে কি নিচে কি করব, আমরা সরি মুখস্থ অ্যাপ্লাই না করে মুখস্থ না বসায় স্নেলের সূত্র অ্যাপ্লাই করব, এরপর আমাদের যা দরকার হয় আমরা সেটা নিয়ে আসব। কথা বোঝা গেছে?
আর রিভিশন করা লাগবে, আরেকবার বলা লাগবে সবগুলা? না। না। তোমাদের কাজ হবে, আমি তোমাদেরকে আজকে অনেক কিছু পড়াইছি, যা যা পড়াইছি এগুলো সবগুলো ভালো করে পড়া। আগামীকাল পড়াবো না, যেহেতু পরশুদিন পড়াবো, এই জন্য আজকে বেশি করে পড়াইছি। বলতে গেলে আজকে 2 দিনে পড়া, একদিনে পড়াইছি। তো তোমরা হচ্ছে যা যা পড়াইছি এগুলো প্রমাণ সহ শিখবা। দেখো আমি আমি এই যে এখানে অনেক প্রমাণ করছি না, দেখো এই যে খেয়াল করো, এই যে প্রিজম যখন শুরু করছিলাম, এই যে আমরা এই যে এ বের করছি, এ বের করার সময় প্রমাণ করছি, ডেল বের করার জন্য কিছু প্রমাণ করছি, এরপর আমরা এখানে ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য কিছু প্রমাণ করছি, তারপর হচ্ছে এখানে এই যে এখানে হাবিজাবি অনেক কিছু দেখছি। তো এই প্রমাণগুলো তোমরা সবগুলা করবা। আমি রাতের মধ্যে রেকর্ডিং করছি, ইউটিউবে আপলোড করে দিব। এটা কি হবে, এটা হচ্ছে পার্ট 7 পার্ট 8, ডেট থাকবে আজকে 19 তারিখ না, 19 তারিখ দেওয়া থাকবে, তোমরা ওখানে গেলেই পাবা। তো তোমাদের যদি পড়তে গিয়ে কোথাও আটকাই যাও, না বুঝো, তখন তোমরা রেকর্ডিং দেখতে পারবা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইটা ভালো করে শেষ করো। এন্ড তোমাদের কাজ হবে প্রিজম পড়াই ফেলছি মানে এই চ্যাপ্টারের অলমোস্ট মানে 80% পড়ানো শেষ বলা যায়। আমাদের আরেকটা ক্লাস লাগবে আর কি, আগামী ক্লাসে আমাদের হচ্ছে শেষ হইতে পারে আশা করি। বড় ক্লাস লাগতে পারে, একটু 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতে পারে, দেখি, যাই হোক। তো তোমাদের কাজ থাকবে হচ্ছে আমি যা যা পড়াইছি, এই এই যে আমি আজ পর্যন্ত যা যা পড়াইলাম, মানে আজকে হচ্ছে এই আলো বিজ্ঞানের কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস, তাই না? 3 নাম্বার ক্লাস। তাহলে এই 3 ক্লাস আমি হচ্ছে বইয়ের সিরিয়ালে আগাই নাই, আমি বইয়ের সাথে ওই যে ধরে ওই যে বইয়ের লাইনে আগাই নাই, আমি আমার মতো আগাইছি। তো আমি যা যা পড়াইছি সেখানে সেখানে যা যা সূত্র আসছে, তোমরা যে যে সূত্র শিখছো, যে যে থিওরি শিখছো, যে যেই কনসেপ্ট তোমরা কি বলে জানছো বা বুঝছো, ওই রিলেটেড যত ম্যাথ আছে, আমি যা যা পড়াইছি ওই সূত্র বা থিওরি রিলেটেড যা যা ম্যাথ তপন স্যার এবং ইসাক স্যারের বইয়ে আছে, উদাহরণ এবং অনুশীলনীতে আছে, তোমরা সবগুলা ম্যাথ করে ফেলবা। তোমাদের কাজ কি বুঝতে পারছো? তোমাদের কাজ হচ্ছে আজ পর্যন্ত আমি যা যা পড়াইছি, যা যা সূত্র পড়ছো, যা যা থিওরি পড়ছো, যা যা কনসেপ্ট তোমরা বুঝছো, এর মধ্যে ইনক্লুড হয় এরকম সমস্ত ম্যাথ তপন স্যার এবং ইসাক স্যারের বই থেকে, অনুশীলনী এবং উদাহরণ 2 জায়গা থেকে তোমরা কভার আপ করবা। ক্লিয়ার? আপাতত তোমাদের কাজ এইটা। এরপরে তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অন্যান্য গুলা পড়ো। আমি এইগুলা আমি না বলে এগুলো তোমরা নিজেদের মতো করো, কিন্তু একটা কথা থাকবে, সেটা হচ্ছে আমি আজকে যেগুলা পড়াইছি এইগুলো আজকে রাতের মধ্যে শেষ হওয়ার মতো পড়া। আগামীকাল পড়াবো না, পরশুদিন পড়াবো, তার মানে প্রায় 2 দিন, তাই না? 22 ঘন্টা, 20-22 ঘন্টা। তো এই পড়াগুলো 2 দিন লাগে পড়ার মতো পড়া না। তোমরা নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে 10টা বাজে পড়তে বসলে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে তোমাদের এই পুরা প্রিজম। আজকে আমি যা যা পড়েছি, শুধু প্রিজম না, আজকের পুরা ক্লাস রিভিশন দিয়ে এগুলো নিজে নিজে সমস্ত প্রমাণ, সমস্ত থিওরি, সমস্ত সূত্র, সমস্ত কন্ডিশন যা যা আমি লিখছি, তোমরা সেই আমার ভিডিও দেখে দেখে বা তোমরা যে খাতায় লিখছো ওই খাতায় দেখে দেখে তোমরা আরেকবার লিখবা, দরকার হলে ভিডিও দেখে দেখে আরেকবার লিখবা। তাহলে এই সবগুলা কাজ করতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, কারণ আমার ক্লাসটাই 2 ঘন্টা, আমার ক্লাসটাই 2 ঘন্টা না, 2 ঘন্টা থেকে একটু বেশি, 10-15 মিনিট বেশি। তো ক্লাসটাই 2 ঘন্টা। তাহলে তোমরা যদি আবার রেকর্ডও দেখো, তাহলে ওই রেকর্ডে তোমরা একদম লাইন বাই লাইন দেখবা, তোমরা এখন একটু টেনে টেনে দেখবা। তাহলে টেনে টেনে দেখলে তোমাদের 2 ঘন্টার মধ্যে আরামসে আমাদের আজকে ক্লাসটা রিভিশন হয়ে যাবে। এরপর তোমরা কালকে সকালবেলার মধ্যে বা কালকে বিকাল বেলার মধ্যে আজ পর্যন্ত যা যা পড়াইছি এইটুকুতে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র দিয়ে যতগুলো ম্যাথ হয় তপন স্যার ইসাক স্যারের বই থেকে তোমরা করে ফেলো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের আগামী কালকে হচ্ছে অনেক মানে কঠিন কঠিন জিনিস পড়া লাগবে, আরো 1 দিন বা 2 দিনও লাগতে পারে আর কি, সমস্যা নেই, চিন্তা নিও না। আমরা ভালো করে শেষ করি, চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় চ্যাপ্টার। সো এটা ভালো করে শেষ করতে পারলে একটা মানে ইয়া হবে আর কি। ঠিক আছে, আজকে তাহলে এটুকু পর্যন্ত থাকলো, তোমরা হচ্ছে ঠিক মতো পড়াশোনা করো। পরশুদিন কয়টায় পড়াবো? মঙ্গলবার আমি তোমাদেরকে জানাবো পরে গ্রুপে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।